আসসালামু আলাইকুম। আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যালো। আসসালামু আলাইকুম। জি হ্যাঁ, ভাইয়া, শুনতে কথা পাচ্ছি। শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আজকের টপিকটা বেশি ইম্পর্টেন্ট তো, এই জন্যই সবাই কম আর কি। এর আগেও টিউবারকুলোসিসের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট ছিল। যাক, ব্যাপার না। আসলে যারা মনে করবে যে আমার এটা শিখা দরকার তারাই শিখবে। আজকে আমাদের যে টপিকটা ছিল সেটা হচ্ছে যে অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিস অ্যান্ড অ্যাজমা। আচ্ছা, তো অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিস আজকের ক্লাসটা একটু অন্যভাবে সাজানো হয়েছে। আপনারা দেখবেন, আশা করি শেষ পর্যন্ত থাকবেন যারা আছেন। তো দেখেন, আমরা কোনো কিছু সিরিয়াসলি নেব না, ঠিক আছে? একদম নর্মালি নিব, জাস্ট জানবো। আচ্ছা, তো এখানে দেখেন লেখা হয়েছে কন্ডিশন প্রেজেন্টিং উইথ হুইজ। তো আজকে আপনারা সবগুলো সাউন্ডই আপনারা শুনতে পারবেন ইনশাল্লাহ, আশা করি শেষ পর্যন্ত থাকলে, কারণ আজকের সবগুলো সাউন্ড এখানে অ্যাড করা হয়েছে। আর কিছু চেস্ট এক্সামিনেশন, হ্যাঁ, এগুলা অ্যাড করা হয়েছে, দেখবেন ইনশাল্লাহ। আচ্ছা, তো কন্ডিশন প্রেজেন্টিং উইথ হুইজ। তো হুইজ হচ্ছে একটা সাউন্ড, যে সাউন্ডটা আমরা শুনবো পরে। তো এই হুইজ সাউন্ডটা কোন কোন কন্ডিশনে হয়, ঠিক আছে, বা কোন কোন ডিজিজে হতে পারে, তার মধ্যে দেখেন এখানে কয়েকটা ডিজিজের নাম উল্লেখ করা আছে। আমি বিস্তারিত এখানে কিছুই বলবো না, সামনে বলবো। এক হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা, অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিস, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ অথবা জার্ড। তারপর হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস, ফরেন বডি ইন লাংস, ট্রপিক্যাল পালমোনারি ইউসোনোফিলিয়া। তো এই কয়েকটা ডিজিজের মধ্যে আপনার হুইচ এই সাউন্ডটা, হ্যাঁ, পাওয়া যেতে পারে। আচ্ছা, দেখেন। তো আরেকটা জিনিস দেখেন, যে আজকে যে জিনিসটা আমাদের দরকার, সেজন্য আমাদের লাংসের যে প্রাথমিক যে অ্যানাটমিটা সেটা দেখতে হবে। সবাই একটু দেখে নিই। সবাই জানেন, তারপরও আরেকবার একটু দেখতেছি। এখানে সব ডেসক্রিপশন নেই, তবুও কয়েকটা আমি এখানে মানে নিয়ে আসা হয়েছে এখানে। দেখেন এখানে লেরিংস, তারপর হচ্ছে ট্রাকিয়া, ঠিক আছে? এই বড় পাইপলাইনটা এটা হচ্ছে ট্রাকিয়া। তো এখানে দেখেন রাইট ব্রঙ্কাস আর হচ্ছে লেফট ব্রঙ্কাস। আচ্ছা, তো আজকে আমাদের যে জিনিসটা নিয়ে কাজ সেটা হচ্ছে ব্রঙ্কিউলস নিয়ে। তো ব্রঙ্কিউলসটা আপনারা দেখেন তো, সবাই দেখতে পাচ্ছেন কিনা? এই যে সাদা সাদা দেখা যাচ্ছে, ঠিক আছে? এই যে ব্রঙ্কিউলস। তো ব্রঙ্কিউলস এখানে মার্ক করা আছে। তো ব্রঙ্কিউলসটা তো আশা করি চিনতে পারছেন, ঠিক না? এই হচ্ছে ব্রঙ্কিউলস। তো আজকে আমাদের যে প্রবলেমগুলো সেটা ব্রঙ্কিউলসেই হয়। আর হচ্ছে এই যে আপনার যে এটাকে বলা হয় এয়ারওয়ে, ঠিক আছে? তো এগুলা নিয়ে আজকে পড়াশোনা। এইখানেই আজকে যে সমস্যাগুলো এখানেই হয়। এই পাইপলাইন, এটাকে বলে পাইপলাইন বলতে পারেন বা এয়ারওয়ে বলতে পারেন। এটা বাংলায় বললাম আর কি, সহজভাবে বলার জন্য। তো দেখেন অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিস। তো অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিসটা হচ্ছে একটা ভাইরাল ইনফেকশন, ঠিক আছে? কিসের? ব্রঙ্কিউলসের। অ্যাকিউট, ইট ইজ অ্যান অ্যাকিউট ভাইরাল ইনফেকশন অফ ব্রঙ্কিউলস অ্যান্ড ক্যারেক্টারাইজড বাই কফ, রেসপিরেটরি ডিস্ট্রেস অ্যান্ড হুইস। তো এটা হচ্ছে ব্রঙ্কিউস, যেটা আমরা দেখে আসলাম সেটার ইনফেকশন হয়। সেখানে যদি ইনফেকশন হয়, তো ইনফেকশন হলে এটা ভাইরাল ইনফেকশন, ঠিক আছে? তো ভাইরাসের নামটা আমরা জানবো একটু পরেই। কি কি ক্যারেক্টার থাকে, অর্থাৎ কি কি সাইন সিমটম পাওয়া যায়? কফ থাকবে, কাশি থাকবে, ঠিক আছে? তারপর হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস থাকবে, অর্থাৎ তার শ্বাস নিতে বা ছাড়তে কষ্ট হবে। আর হুইচ, হুইচ একটা সাউন্ড, সে সাউন্ডটা থাকবে। আচ্ছা, তো দেখেন অ্যাজমা আর হচ্ছে এই অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিস একটাই নাম। একটা হচ্ছে মানে একটা স্টেজের পরবর্তী আরেকটা নাম হয়ে গেছে হচ্ছে অ্যাজমা। তো কখন আমরা ব্রঙ্কিওলাইটিস বলবো? তো ব্রঙ্কিওলাইটিসটা কখন হয় দেখেন, অ্যাজমা থেকে এখানে পার্থক্য হয়ে যাবে। ব্রঙ্কিওলাইটিসটা হয় হচ্ছে 2 বছরের কম যেসব চিলড্রেন আছে, ঠিক আছে? মানে লেস দেন 2 ইয়ার্স অফ এজ, অর্থাৎ 2 বছরের নিচে যেসব চিলড্রেন আছে, হ্যাঁ, তাদের এই অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিসটা হয়। তাহলে বড়দের হয় না কিন্তু অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিস, ঠিক আছে? এই যে পার্থক্য হয়ে গেছে অলরেডি, তারপরে আরো পার্থক্য আমরা বলবো সামনে। তো মোস্টলি কোন এজে সেটা হয়ে থাকে, সেটা হচ্ছে 2 থেকে 6 মাস,
2 থেকে 6 মাসের মধ্যে এটা মূলত দেখা যায় বা পাওয়া যায়। ঠিক আছে? এখন হচ্ছে যে অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিস এটার অর্গানিজম বা এটার পিছনে কোন ভাইরাসটা দায়ী। ঠিক আছে? তো আমরা দেখি এই ভাইরাসটা আমরা নাম শুনে থাকবো রেসপিরেটরি সিনসাইটিয়াল বা সিনসাইটিয়াল যাই বলেন, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস। ঠিক আছে? সিনসাইটিয়াল ভাইরাস, আরএসবি। তো এটা হচ্ছে মোস্ট কমন। ঠিক আছে? মোস্ট কমন অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিসটা হয়ে থাকে হচ্ছে রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস দিয়ে। আচ্ছা, তারপর হচ্ছে আদার্স কিছু আদার্স কিছু ভাইরাস আছে, সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, প্যারা ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আর হচ্ছে প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, হিউম্যান মেটানিউমো ভাইরাস অ্যান্ড সামটাইমস মাইকোপ্লাজমা। তো এই হচ্ছে, তো মোস্ট কমন কি বললাম, রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস বা সিনসাইশিয়াল ভাইরাস যেটি আমরা বলি। তো এই হচ্ছে কজ বা কজেটিভ অর্গানিজম। ঠিক আছে? তারপরে হচ্ছে কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, অর্থাৎ এমন কিছু কন্ডিশন থাকে বা এমন কিছু জিনিস থাকে, হ্যাঁ, যে কারণে এই অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিসটা হতে পারে, মানে একটা প্রবেবল কজ বা সম্ভাব্য। আচ্ছা, তো সেটা দেখেন, একটা হচ্ছে প্রি মেচিউরিটি, অর্থাৎ বাচ্চাটা যদি ম্যাচিউর না হয়, অর্থাৎ 37 উইকস এর আগেই যদি হয়ে যায়, তো সেটাকে আমরা প্রি মেচিউর বলি। আর হচ্ছে নন ব্রেস্ট ফিডিং, অর্থাৎ তাকে যদি ব্রেস্ট ফিডিং না খাওয়ানো হয় বা সে যদি ব্রেস্ট ফিডিং না নেয়। তারপর হচ্ছে ওভার ক্রাউডিং। ওভার ক্রাউডিং ওভার ক্রাউডিং হতে পারে, অর্থাৎ যেখানে অনেক লোক বসবাস করে সেখানে নোংরা থাকে, সেখানে ভাইরাসটা গ্রো করতে পারে। তারপর হচ্ছে প্যাসিভ স্মোকিং, অর্থাৎ তার বাবা অথবা মা যদি, হ্যাঁ, স্মোকিং স্মোকিং করে, তো সেখান থেকেও এই সমস্যাটা গ্রো করতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে ইনডোর এয়ার পলিউশন। এয়ার পলিউশনের কারণেও হতে পারে, ইনডোর অর্থাৎ বাড়ির ভিতরে, হ্যাঁ, যেমন অনেকের বাসায় কার্পেট বিছানো থাকে বা এই ধুলাবালি থাকে, তো সেখান থেকেও এটা হতে পারে আর কি। আচ্ছা, তারপর হচ্ছে লো সোশিও ইকোনমিক স্ট্যাটাস, অর্থাৎ যদি তার অর্থনৈতিক অবস্থা খারাপ হয় তাহলে কিন্তু বাচ্চাটা ঠিকমতো ভরণ পোষণ পাবে না, তো এই সমস্যাটা এরাস করতে পারে। তো এখানের যে জিস পয়েন্ট বা সবথেকে যে কি বলে মেইন কথা, সেটা হচ্ছে যে এই অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিসটা হয়ে থাকে 2 বছরের নিচে যেসব বাচ্চা আছে তাদের, বা অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিসের এজ হচ্ছে 2 বছরের নিচের বাচ্চাদের, আর সেটা মোস্টলি হয়ে থাকে 2 থেকে 6 মাসের বাচ্চাদের। আচ্ছা, তো আহ, এই দেখেন, এটা হচ্ছে যে ইয়ার টিউব, অর্থাৎ যে কি দেখাইলাম একটু আগে, ব্রঙ্কিউল। দেখেন, আজকে সবগুলা এরকম ভালোভাবে বুঝতে পারবেন আশা করি। এটা হচ্ছে নর্মাল ব্রঙ্কিউল। দেখেন, এখানে ধরেন এই গোলাপি যে কালারটা, সেটা হচ্ছে অক্সিজেন পাস হচ্ছে। ঠিক আছে? তো এটা হচ্ছে নর্মাল ব্রঙ্কিউল। আর যখন ইনফেকশন হয়ে যায় এই ব্রঙ্কিউলের মধ্যে, তখন কি হয় দেখেন, এই ব্রঙ্কিউল ওয়ালটা একদম রেডনেস হয়ে যায়, এবং মিউকাস, দেখেন মিউকাস এসে এই ওয়ালটাকে নেরু করে দিয়েছে। ঠিক আছে? তো যখন নেরু হয়ে গেছে বা মিউকাস জমে গেছে, তখন কিন্তু এই নর্মাল, হ্যাঁ, নর্মাল বাতাসটা বা নর্মাল ইয়ার ওয়েটা ঠিক মতো হবে না। তো এতটুকু কি আপনারা বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে প্যাথোজেনেসিস, অলরেডি বলা হয়ে গিয়েছে। তো ইনফেকশন অর ইনফ্লামেশন অফ ব্রঙ্কিউলস গিভস রাইজ টু, দেখেন এখানে একটু মজার ব্যাপার আছে। তো আমরা গত ক্লাসে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে নিউমোনিয়া। তো নিউমোনিয়াতে যে প্রবলেম হয়, আজকে মাত্র 2 জন আনসার দিয়েছে। আজকে আমি এমনিতেই বলেছি, বাট স্পেসিফিক করে বলে দেই নাই যে কে বলবে। এরপর থেকে ইনশাল্লাহ বলে দেওয়া হবে। দেখেন, এই যে এটা হচ্ছে কি, অ্যালভিওলাই। তো অ্যালভিওলাই যে প্যারেনকাইমা সেল আছে, অর্থাৎ এখানে যে প্যারেনকাইমা সেল আছে, এখানে কি হয়, ইনফ্লামেশন হয়ে যায় বা ফ্লুইড অ্যাকুমুলেশন হয়, পাস সেল জমে বা কনসোলিডেশন হয়ে যায়। তো ইনফ্লামেশন অফ অ্যালভিওলাইয়ের যে প্যারেনকাইমা আছে সেটা কি হয়, নিউমোনিয়া। ঠিক আছে? তো নিউমোনিয়া থেকে এটার পার্থক্যটা কি, দেখেন এই যে ইয়ারওয়ে, ঠিক আছে, বা ব্রঙ্কিউলটা। তো ব্রঙ্কিউলে যখন ইনফ্লামেশন হয়ে যাবে, অর্থাৎ এই যে কি বলে, এই ব্রঙ্কিউলটা যখন নেরু হয়ে যাবে, ইনফ্লামেশন হয়ে যাবে, তখন কি হয়, ব্রঙ্কিওলাইটিস। বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে দেখেন, এখানে আরো কিছু কথা আছে। সোয়েলিং অফ দ্য ওয়াস অফ ব্রঙ্কিউস, অলরেডি বলে ফেলছি যে এখানে সোয়েলিং মানে হচ্ছে ফুলে যাওয়া। ঠিক আছে? ফুলে যায় এই ওয়ালগুলা,
হ্যাঁ ফুলে যায়। তারপর হচ্ছে প্রফিউজ সিক্রেশন অফ মিউকাস, এটাও বলে ফেলছি। এই দেখেন এই লাল লাল, তারপর হচ্ছে হলুদ, এটা হচ্ছে হ্যাঁ মিউকাস জমে যায়। তারপর হচ্ছে ন্যারোয়িং অফ দ্য লোমেন অফ ব্রঙ্কিউলস। তো এই যে এটা হচ্ছে লোমেন ধরেন, তো এই লোমেনটা কিন্তু নেরো হয়ে গেছে, অর্থাৎ এই রাস্তাটা কিন্তু নেরো হয়ে গেছে। তো নেরো হলে কি হইলো আমার, ইনক্রিজ রেসিস্টেন্স টু ইয়ার ফ্লো, অর্থাৎ যে মানে এখানে যে ইয়ার ফ্লো সেটাতে বাধা সৃষ্টিটা বেড়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে পার্টিকুলারলি ডিউরিং এক্সপিরেশন। তো এক্সপিরেশন মানে এখানে দুইটা কথা আছে, একটা হচ্ছে ইন্সপিরেশন অর্থাৎ শ্বাস নেওয়া, আর হচ্ছে এক্সপিরেশন বা এক্সপাইরেশন যেটাই বলি, সেটা হচ্ছে শ্বাস ছাড়ার সময়। কারণ হচ্ছে কি, যখন এই পাইপলাইনটা দেখেন, এই পাইপলাইনটা তো নেরু হয়ে গেছে, ঠিক না? তো নিউমোনিয়াতে কি হয়, পাইপলাইনটা একবারে বন্ধই হয়ে যায়। আর আপনার কি এই ব্রঙ্কিওলাইটিসে কি হয়, নেরু হয় বাট অল্প একটু ফাঁকা থাকে, এই ফাঁকা দিয়ে অক্সিজেনটা বা বাতাস ঢুকলোই ঠিক, কিন্তু আর বের হইতে সহজে পারে না। কারণ কি, এই যে পাইপলাইনটা নেরু হয়ে গেছে, চিকন হয়ে গেছে, এখন ঢুকতে ঢুকতে ভিতরে অনেক জমা হয়, কিন্তু বের হয় কম, যে অনুসারে ঢুকে সে অনুসারে বের হচ্ছে না। তো যখন ওইখান থেকে বাতাস বের হইতে যায়, তখন এই বাঁশির মতো, অর্থাৎ বাঁশি কিরকম থাকে, চিকন থাকে, ঠিক আছে, মানে একদিকটা চিকন থাকে। তো দেখেন একদিকটা চিকন, সেজন্য হচ্ছে বাতাসটা যখন বের হইতে হয় তখন বাঁশির মতো একটা শব্দ হয়, সেটাকে কি বলা হয়, হুইচ। তারপর হচ্ছে এগুলা বলে ফেলছি অলরেডি। এয়ার ট্র্যাপিং, অর্থাৎ এই যেটা বললাম যে বাতাস ভিতরে জমা হয়ে যায়, ট্র্যাপে পড়ে যায়। তারপর হচ্ছে অ্যালভিওলার হাইপার ইনফ্লেশন, অর্থাৎ অ্যালভিওলাস গুলো অনেক ফুলে যায়, এই যে বললাম। অর্থাৎ বেলুনে যদি খালি বাতাস ঢুকতেই থাকে, আলটিমেটলি কি হয়, এই অ্যালভিওলাস দিয়ে বাতাসগুলো ঢুকে ঢুকে যায় হচ্ছে আপনার এই কি বলে, সরি, ব্রঙ্কিউল দিয়ে ঢুকে। তো অ্যালভিওলাসে গিয়ে বাতাসগুলো জমা হয়, জমলে বেলুনটা ফুলে, ঠিক আছে। তো অতিরিক্ত ফুলে যায়, কারণ কি এখানে বাতাসগুলা বের হতে পারছে না, ঠিক আছে। তো এটাকে বলা হয় অ্যালভিওলার হাইপার ইনফ্লেশন অ্যান্ড রেস্ট প্রেসার ইন দ্য অ্যালভিওলা, এবং অ্যালভিওলাসের ভিতরেও প্রেসারটা বেড়ে যায়। তো সেই কারণে কি হয়, হাইপোভেন্টিলেশন, অর্থাৎ সে শ্বাস প্রশ্বাস ঠিকমতো নিতে পারছে না, অ্যান্ড কম্প্রোমাইজ পালমোনারি সার্কুলেশন, এবং যে লাংসের যে সার্কুলেশন আছে সেটা কি হবে, কম্প্রোমাইজ, বাধাগ্রস্ত হবে, ঠিক আছে। তো এখানে হাইপোক্সিমিয়া হয়, এটার রেজাল্টে কি হয়, হাইপোক্সিমিয়া, অর্থাৎ তার শরীরে অক্সিজেন লেভেল কমে যায়, কার্বন ডাইঅক্সাইড রিটেনশন, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডটা থেকে যায়। কারণ হচ্ছে বের হইতে তো পারতেছে না, শুধু ঢুকতেছে, বের হইতে পারতেছে না ঠিক মতো, এবং অ্যাসিড বেস ব্যালেন্সটা ইমব্যালেন্স হয়ে যায়, ঠিক আছে। ব্লাডের যে অ্যাসিড বেস ব্যালেন্স সেটা ইমব্যালেন্স হয়ে যায়। তো এই প্যাথোলজিটা কি আপনারা বুঝতে পারছেন? কেউ একজন বলেন তো একটু, যে এখানে ঘটনাটা কি হয়, যে জি বলেন, কেউ কি বলছেন? বুঝতে পারছি না। এমন কেউ কি আছেন যে বুঝেন নাই, সে বলেন। যারা বুঝতে পারছেন তাদের কিছু বলা লাগবে না, যে বুঝেন নাই আমি আরেকবার বলবো, না বুঝলে বলেন। শুধু আগাইলে হবে না, বুঝে বুঝে যাইতে হবে। আরেকবার বললে ভালো প্যাথোলজিটা, হয়। জি আরেকবার বলে ভাইয়া লাস্টেরটা ভালো হয়। আপনার নেটওয়ার্কের খুবই সমস্যা মনে হচ্ছে, তো আমি আরেকবার বলি, আপনারা শুনে নেন। এখানে ঘটনা হচ্ছে যে অ্যালভিওলাসের, হ্যাঁ, এই যে ব্রঙ্কিউলস দেখাইলাম, ব্রঙ্কিউলটা চিকন হয়ে যায়, ঠিক আছে। এটাই হচ্ছে তার প্যাথোলজি। ইনফ্লামেশন হয়, ইনফ্লামেশন হলে ওয়ালটা হ্যাঁ মোটা হয়ে যায়, তার মানে ভিতরের জায়গা কমে যায়, ঠিক আছে। অর্থাৎ একটা জায়গা যদি ফুলে যায়, তার মানে ভিতরের জায়গাটা কমে যায়। এই যে ভিতরের জায়গাটা কমে গেল, হ্যাঁ, এটাই হচ্ছে আপনার ব্রঙ্কিওলাইটিস, বুঝতে পারছেন? তো সেটা কিভাবে হয় সেটা আমি বললাম। কি এখনো কি কেউ বুঝতে পারেন না এরকম আছেন, বলেন তো। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন না? বুঝতে পারছি। হ্যাঁ, এখন বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, ধন্যবাদ। তারপরে এখন হচ্ছে যে আমরা প্যাথোলজি শিখে গেলাম যে কি হয়। দেখেন এক কথায় প্যাথোলজি শিখবো, ঠিক আছে। যে পুরা ঘটনা হয়তো আমার মনে থাকবে না, কিন্তু একটা কথায় যে এই ব্রঙ্কিওলাইটিসে এই প্রবলেম হয়, নিউমোনিয়াতে এই প্রবলেম হয়, অ্যাজমাতে এই প্রবলেম হয়, এটা হচ্ছে আমার পার্থক্যটা শিখতে হবে। আচ্ছা, সিভিয়ার কফ থাকবে, এটা হচ্ছে
সিভিয়ার কফ থাকবে, ওই যে মানে ওইখানে বললাম না কি কি হয় সেটা। সিভিয়ার কফ থাকবে, রেসপিরেটরি ডিস্ট্রেস হুইচ অলরেডি বলে ফেলছি, হাইপোক্সিয়া, হাইপারকার্বিয়া অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড লেভেলটা বেড়ে যাবে, আর হচ্ছে সেগমেন্টাল কলাপস, যে সেগমেন্ট আছে সেটা কলাপস হয়ে যাবে, চুপসে যাবে। কারণ হচ্ছে কি কমপ্লিট অবস্ট্রাকশন যদি হয়ে যায় ব্রঙ্কিউলসের, তখন কি হয় বাই মিউকাস প্লাক, অর্থাৎ সেখানে এই যে মিউকাস দেখাইলাম লাল লাল, সে মিউকাস জমে যদি এই ব্রঙ্কিউলসটা একদম বন্ধ হয়ে যায় তখন কি হবে, কলাপস হয়ে যাবে, এটাই বলছে। এবার হচ্ছে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, অর্থাৎ আমি আপনি কি দেখতে পাবো, পেশেন্টের কি প্রেজেন্ট করবে। একটা হচ্ছে সাডেন অনসেট অফ কফ, হঠাৎ করে কি হবে, কাশি হবে, হঠাৎ করেই তার কাশি হবে। তো এখানে কিন্তু একটা ভালো আপনার মেডিসিন দিতে পারি, হঠাৎ সাডেন যদি কোনো কিছু শুরু হয়ে যায় কোনার দিতে পারি, এর পরবর্তী মেডিসিন দেওয়া যেতে পারে। তারপর হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস দেখা যাবে আর হুইচ। তো এই কথাগুলো বলা হয়েছে। তো এখানে ৩টা জিনিস থাকে, সবার খাতা কলম থাকলে একটু লিখে নেন। অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিসে বাচ্চাটা ৩টা ফিচার থাকে, একটা হচ্ছে হাসি থাকবে, কাশি থাকবে, বাসি থাকবে। হাসি, কাশি, বাসি, এটার মানে কি বুঝতে পারছেন? হাসি মানে হচ্ছে বাচ্চাটা খুব অসুস্থ লাগবে না, বাচ্চাটা হাসি খুশি থাকবে, এটা একটা ব্যতিক্রমী, যে বাচ্চাটা একটু হাসি খুশি থাকে, খেলনা মানে প্লেফুল থাকে। আর হচ্ছে কাশি, তার কফ থাকবে, আর হচ্ছে বাসি মানে এই হুইজিং সাউন্ডটা থাকবে। এই ৩টা কথা মনে রাখতে পারবেন আপনারা? হাসি, কাশি, বাসি। দেখেন একদম ইজি করে বলছি, হাসি, কাশি, বাসি। হ্যালো, জি। আচ্ছা এবার হচ্ছে ফিজিক্যাল, হাসি, কাশি, বাসি আপনারা কিন্তু লিখে রাখবেন খাতার মধ্যে, তারপরে আমি কিন্তু এই ফিচারটা পরবর্তী কোনো এক সময় এটা আপনাদের জিজ্ঞেস করতে পারি। আচ্ছা, ফিজিক্যাল এক্সামিনেশন, অর্থাৎ আমি পরীক্ষা করলে কি পাবো, একটা হচ্ছে ডিসনিক, ঠিক আছে, অর্থাৎ তার শ্বাসকষ্ট থাকবে। সায়ানোসিস মেবি থাকতে পারে, মেবি। সায়ানোসিস কি? সায়ানোসিস হচ্ছে নীল রং হয়ে যাওয়া, তার হচ্ছে হ্যাঁ টিপ অফ দ্য নোজ, অর্থাৎ তার নাকের আগা, তারপর হচ্ছে হ্যাঁ টিপ অফ দ্য এই টাং, অর্থাৎ জিহ্বার যে সামনের অংশটা সেটা কি হয়ে যেতে পারে, নীল রং হয়ে যেতে পারে। তারপর হচ্ছে ফ্লেয়ারিং অফ অ্যালানাসি, অর্থাৎ নাকের পাতা ওঠানামা করতে পারে। হেড নোডিং, এটা হচ্ছে মাথাটা ঝুঁকাতে থাকে, যেরকম জিকির করে না ওইরকম। তারপর হচ্ছে ওকেশনাল গ্রান্টিং, এটা আরেকটা মানে সাউন্ডের নাম। তো এই জিনিসগুলো পাওয়া যেতে পারে। এবার হচ্ছে ইন্সপেকশন অফ চেস্ট। ইন্সপেকশন মানে হচ্ছে দেখা, চোখ দিয়ে দেখা, ঠিক আছে। ইন্সপেকশন মানে কি, চোখ দিয়ে দেখা। তো কি দেখবো, ফাস্ট ব্রিদিং। আগের লেকচারে বলেছিলাম যে ফাস্ট ব্রিথিং কোনটা, কত 60-এর বেশি হলে ফাস্ট ব্রিথিং, ঠিক আছে। যদি 1 মিনিটে 60-এর বেশি সে শ্বাস নেয় তাহলে, বা শ্বাস প্রশ্বাস নেয়, সেটাকে বলে ফাস্ট ব্রিথিং। তারপর হচ্ছে সুপ্রাস্টার্নাল রিসেসশন। সুপ্রাস্টার্নাল কথাটার মানে হচ্ছে দ্য স্টারনামের যে উপরে একটু হ্যাঁ এই আছে, জায়গা আছে, দেখেন হাত দিয়ে দেখেন সবাই, স্টারনাম, আমাদের স্টারনামের যে হেড আছে, হেডের উপরে একটু গর্তের মতো জায়গা আছে, সেটা আরো ডেবে যায় এই যদি অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিস হয়। তারপর হচ্ছে চেস্ট ইনরোয়িং, বুকের খাঁচা ডেবে যেতে পারে, এটা একটা ছবি দেখাবো। তারপর হচ্ছে হাইপার ইনফ্লাটেড অর ব্লটেড চেস্ট, হ্যাঁ, অর্থাৎ চেস্টটা একদম ফুলে যেতে পারে, ঠিক আছে। এটা গেল ইন্সপেকশন, অর্থাৎ আমি কি কি দেখব। এবার হচ্ছে পালপেশন, অর্থাৎ হ্যাঁ, অর্থাৎ পালপেশন মানে হচ্ছে হাত দিয়ে স্পর্শ করে কি পাবো। 2 ধরনের পালপেশন থাকে, একটা সুপারফিশিয়াল আর একটা ডিপ পালপেশন। তো ওইদিকে যাব না। পালপেশন মানে হচ্ছে হাত দিয়ে স্পর্শ করে যেটা পাওয়া যায়। নো ক্যারেক্টারিস্টিক্স ফাইন্ডিং, কোনো তেমন কিছু বৈশিষ্ট্য পাওয়া যায় না। আর হচ্ছে পারকাশন নোট, কিভাবে পারকাশন করে দেখায় দিব। হাইপার রেজোন্যান্ট, হাইপার রেজোন্যান্ট পাওয়া যাবে, অর্থাৎ আহ, কি পাওয়া যাবে, যে একটা ডুলের মধ্যে বাড়ি দিলে যেরকম শব্দ হয় না, ওইরকম শব্দ পাওয়া যাবে, এটা হচ্ছে হাইপার রেজোন্যান্ট। অস্কালটেশন, অস্কালটেশন মানে হচ্ছে যে আহ, অর্থাৎ স্টেথোস্কোপ দিয়ে শোনা, সেটাকে বলা হয় অস্কালটেশন, ঠিক আছে। ব্রেথ সাউন্ড ইজ ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশন এট ওয়াইড স্প্রেড রঙ্কাই। এই কথাটার মানে হচ্ছে যে ব্রেথ সাউন্ডটা এমনিতে থাকে বেসিকুলার, আমাদের যে নর্মাল ব্রেথ সেটাকে বলা হয় বেসিকুলার। আর এটার সাথে কি থাকবে, প্রলং এক্সপিরেশন। এই যে আমি একটু আগে দেখাইলাম না, যে তার বাতাসটা কোন রকম ঢুকতে পারতেছে কিন্তু বের হইতে অনেক সময় লাগছে, অর্থাৎ কারণ কি, তার পথটা নেরো হয়ে গেছে, ঠিক আছে, আসতে পারতেছে না। তো সেজন্য প্রলং এক্সপিরেশন, অর্থাৎ শ্বাস ছাড়তে অনেক সময় লাগে। এবার হচ্ছে ওয়াইড স্প্রেড রঙ্কাই, অর্থাৎ 2টা লাংসেই তার রঙ্কাই। তো রঙ্কাই আর হুইজের মধ্যে পার্থক্য কি,
হুইজ হচ্ছে খালি কানে শোনা যাবে, আর রংকাইটা যখন ওই হুইজটাকে স্টেথোস্কোপ দিয়ে শুনতে হয় সেটাকে বলা হয় রংকাই। আচ্ছা, সামটাইমস ফ্রাইন ক্রিপিটেশনস মে বি প্রেজেন্ট, অর্থাৎ ক্রিপিটেশনস মানে হচ্ছে যে পানির বুদবুদ শব্দ আপনারা শুনেছেন, হ্যাঁ, তো সেরকম যে শব্দ সেটা হচ্ছে ক্রিপিটেশন মে বি প্রেজেন্ট, এটা থাকতেও পারে। এত দরকার নাই, এই কয়েকটি মনে রাখি আমরা। আচ্ছা, এই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। এই যে দেখেন বুকের খাঁচাটা, এই যে এদিকে কিন্তু ডেবে গেছে, ঠিক আছে? তো এদিক দিয়েও ডেবে যায়, এদিক দিয়েও ডেবে যায়, এটাকে বলা হয় কি চেস্ট ইনড্রয়িং, ঠিক আছে? অর্থাৎ বুকের খাঁচাটা ভিতরের দিকে ঢুকে যায়। তো এই ছবিটা কি দেখতে পাইতেছেন আপনারা নাকি? হ্যাঁ, দেখা যাচ্ছে। এতটুক পর্যন্ত বুঝতে পারছেন যা বলা হয়েছে? জি। আচ্ছা, ঠিক আছে। এবার হচ্ছে ডায়াগনোসিস, যে আপনি কিভাবে ডায়াগনোসিস করব। ডায়াগনোসিস মানে কি রোগ নির্ণয়, যে এটা যে এই রোগ সেটা আমরা কিভাবে বুঝবো। তো বেসড অন দা ক্যারেক্টারিস্টিক্স ক্লিনিক্যাল ফিচার, এটা নির্ভর করে হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক ফিচার্স আছে বা এতক্ষণ যেগুলা বলা হয়েছে সেগুলা। আর আমরা কি করতে পারি, কিছু ইনভেস্টিগেশন দেওয়া যেতে পারে, ঠিক আছে? একটা হচ্ছে যে এক্সরে চেস্ট দেওয়া যেতে পারে। তো চেস্ট এক্সরে দিলে কি পাওয়া যাবে? একটা হচ্ছে হাইপার ট্রান্সলুসেন্সি, অর্থাৎ হাইপার ট্রান্সলুসেন্সি মানে কি দেখেন, মোর ব্ল্যাকিশ লাংস ফিল্ড। এই লাংসটা দেখেন একদম উপরের দিকে পুরোটা অনেক কালো হয়ে গেছে। সচরাচর বা ইউজুয়ালি কিন্তু এরকম এত কালো থাকার কথা না, যে বাতাস থাকলে কালো আসে, ঠিক আছে, কিন্তু লাংসটা এত কালো থাকবে না। দেখেন হাইপার ট্রান্সলুসেন্সি, অর্থাৎ মোর ব্ল্যাকিশ লাংস ফিল্ড, লাংসটা অনেক কালো হয়ে যাবে এবং উপরের দিকে অনেক টুক উঠে যাবে। দেখেন এই রিপসের ওইদিকে প্রায় ক্লাভিকলের কাছাকাছি চলে গেছে কালোটা, তো এতটুক হয়ে যাবে। এটা একটা কথা। আর একটা হচ্ছে হাইপার ইনফ্লেশন, দেখেন হরিজন্টাল হয়ে গেছে রিপস গুলা, কেমন সোজা সোজা কেমন হয়ে গেছে, রিপস গুলা একটু বাঁকা বাঁকা থাকে না, একটু সোজা সোজা লাগতেছে। আর ডিপ্রেশন, হ্যাঁ, ডিপ্রেশন অফ ডোমস অফ ডায়াফ্রাম, ডায়াফ্রামটা যেরকম স্ট্রাকচারে থাকার কথা ছিল সেরকম নাই, হ্যাঁ, এটা হচ্ছে এই পার্থক্য। মানে এটা হচ্ছে এই ডায়াগনোসিসের ইনভেস্টিগেশন। দুইটা কথা মনে রাখি, একটা হচ্ছে হাইপার ট্রান্সলুসেন্সি অর্থাৎ দেখতে অনেক কালো হয়ে যাবে, আর হচ্ছে হাইপার ইনফ্লেশন। আচ্ছা, তারপর হচ্ছে আরো কিছু দিতে পারেন। একটা হচ্ছে সেরাম ইলেকট্রোলাইট দেওয়া যেতে পারে হোয়েন ডিজিজ সিভিয়ার। তারপর হচ্ছে এবিজি, আর্টারিও ব্লাড গ্যাস অ্যানালাইসিস, এটাও দেওয়া যেতে পারে। তো এগুলো হচ্ছে সিভিয়ার পর্যায়ে, ঠিক আছে? এবার হচ্ছে ট্রিটমেন্ট। ট্রিটমেন্টের প্রথম যে পার্ট সেটা হচ্ছে কাউন্সেলিং। কাউন্সেলিং কার সাথে করব? তার প্যারেন্টসের সাথে বা গার্ডিয়ানের সাথে, যে নিয়ে আসবে। আচ্ছা, এবার যদি মাইল্ড কেস হয়, এটা যদি খুব সিরিয়াস না হয়, তখন আমরা কি করব? কিপ দ্য বেবিস হেড ইন আপরাইট পজিশন, অর্থাৎ মাথাটা উঁচা করে রাখবো। ক্লিন নোজ বাই কটন সক্ট উইথ নর্মাল স্যালাইন, অর্থাৎ নর্মাল স্যালাইন দিয়ে নাকটা পরিষ্কার করব। কন্টিনিউ ইউজুয়াল ফিডিং, অর্থাৎ যে তার ব্রেস্ট ফিডিংটা চালু রাখতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে তাকে হালকা গরম পানি দিয়ে গোসল করাবো। হোয়েন কাম টু হসপিটাল ফর রুটিন ফলো আপ, হোয়েন রিটার্ন ইমিডিয়েটলি। আচ্ছা, তারপর হচ্ছে যে খাবারগুলা দেওয়ার কথা, ওই যে মানে 2 না 3 নাম্বার ক্লাসে যে খাবারগুলার কথা বলা হয়েছে সেগুলো আমরা দিব, এখানে আর রিপিট করলাম না। আর যখন সিভিয়ার কেস, দেখেন এটা আমাদের আওতার বাইরে চলে যায় অনেক সময়। যখন সিভিয়ার কেস হয়ে যায়, অনেক কষ্ট থাকে, তখন আমাদের হসপিটালে রেফার করতে হয়, কারণ তখন আমাদের কাছে আসেও না, আর এটা আমাদের ডিল করা উচিত তো মনে করি না। মাইল্ড কেসে আমরা এগুলা কি করতে পারবো, হ্যান্ডেল করতে পারবো। তো এটা আমাদের শিখতে হবে যে কখন সিভিয়ার হয়ে যায়। তো এখানে অক্সিজেন টক্সিজেন দেয়, এগুলা দেয় হসপিটালে, তো সেগুলো আমাদের দরকার নাই। এখানে হসপিটালের কাজ হসপিটাল করবে। এবার হচ্ছে অ্যাজমা, ঠিক আছে? তো অনেক কিছুই পড়া হয়ে গেছে অ্যাজমার, তারপরও কিছু বলা হচ্ছে, দেখেন। তো অ্যাজমাটা আসলে কি? অ্যাজমাটা কিন্তু ওইটাই, ঠিক আছে, ইনফ্লামেশন অফ ইয়ারওয়েস, যেটা দেখাইলাম, ঠিক না? ইনফ্লামেশন অফ ইয়ারওয়েস রিমেন্স মেজর প্যাথোলজি অফ অ্যাজমা, অর্থাৎ ইয়ারওয়েতে যে পাইপলাইনটা দেখাইলাম বা ট্রাকিয়া, তারপর হচ্ছে ব্রঙ্কিউলস, ওইগুলা যে দেখাইলাম না, সেখানে ইনফ্লামেশন হয়। তো এটা আর হচ্ছে অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিসের মধ্যে একটু পার্থক্য আছে। এটা হচ্ছে অ্যালার্জিক একটা, হ্যাঁ, রিঅ্যাকশন। এই অ্যাজমাটা কিন্তু অ্যালার্জিক রিঅ্যাকশন। কিসের অ্যালার্জিক রিঅ্যাকশন এটাও লিখে রাখেন আপনারা, এটা আমি ধরতে পারি পরে। অ্যাজমাটা হচ্ছে অ্যালার্জিক রিঅ্যাকশন অফ রেসপিরেটরি, হ্যাঁ, কি রেসপিরেটরি সিস্টেম বলতে পারেন বা অর্গান বলতে পারেন।
তো রেসপিরেটরি সিস্টেমের বা রেসপিরেটরি অর্গানের একটা অ্যালার্জিক রিঅ্যাকশন হচ্ছে কি আপনার এই অ্যাজমা। তো অ্যাজমার কিন্তু আরো রিঅ্যাকশন আছে, যেমন স্কিনে হইলে একজিমা হইতে পারে, বা সোরিয়াসিস, না সরি একজিমা, তারপরে হচ্ছে আরো যে র্যাশ হইতে পারে। তো এটা হচ্ছে স্কিনের। তো এই অ্যাজমাটা, অর্থাৎ অ্যাজমাটা এক এক জায়গায় এক এক নামে কিন্তু প্রকাশ পায়। আচ্ছা, তো মানে এই অ্যালার্জিটা এক এক জায়গায় এক এক নামে অ্যালার্জিক রিঅ্যাকশনটা। তো অ্যালার্জিক রিঅ্যাকশন কিভাবে হয় দেখেন, এখানে কিছু মানে আছে, ভাইরাল ইনফেকশন, ইরিটেন্টস, তারপর হচ্ছে স্মোকস, ডাস্ট, মাইটস, মাইটস মানে কি ছারপোকা, ডাস্ট, তারপর হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, পোলেন্স, ফোলের রেণু, ককরোচ, ককরোচ কি এই যে তেলাপোকার ডানা বা তেলাপোকা থেকে যে যায়। তো এগুলা যখন কোথায় প্রবেশ করে, ইয়ারওয়েতে প্রবেশ করে, এগুলাকে বলা হয় অ্যাজমা ট্রিগার্স বা অ্যাজমার উদ্দীপক। এই জিনিসগুলা যখন যায় তখন ইয়ারওয়ে কি করে, হ্যাঁ, লোকাল ইনফ্লামেশন দেখায়, অর্থাৎ এগুলো হচ্ছে শত্রু, ধরেন এগুলো হচ্ছে শত্রু, ঠিক আছে। শত্রুগুলা যখন এই ইয়ারওয়েতে যায় তখন একটা লোকাল ইনফ্লামেশন দেখায়। তো লোকাল ইনফ্লামেশন যখন হয় তখন কি হয় দেখেন, ইনফ্লামেটরি সেল, মাস্ট সেল এন্ড ইউসিনোফিলস এগুলা কি হয়, হ্যাঁ, এগুলা হচ্ছে একটা রেসপন্স করে। তো এগুলা রেসপন্স করে কি করে, লিবারেট ডিফারেন্ট ইনফ্লামেটরি মেডিয়েটরস। হ্যাঁ, কিছু ইনফ্লামেটরি মেডিয়েটরস আছে সেগুলা রিলিজ করে, যেমন হিস্টামিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, তারপর হচ্ছে, হ্যাঁ, এগুলা আছে, তারপর হচ্ছে লিউকোট্রিয়েন, C4, D4, E4 এটসেট্রা এগুলা। তো দেখেন কি হইলো, এখানে বাইরে থেকে এই ইরিটেন্টস বা যে ট্রিগার্স গুলা ঢুকলো, ঢুকার পরে শরীরের যে নর্মাল যে লোকাল ইনফ্লামেটরি সেল আছে সেগুলা রেসপন্স করলো, ঠিক আছে, যে বাইরে থেকে শত্রু আসছে। তো শত্রুর মোকাবেলা করার জন্য সে কিন্তু এগুলা রিলিজ করে, যে হিস্টামিন, প্রোস্টাগ্ল্যান্ডিন এগুলা, ঠিক আছে, কারণ শত্রুকে দমন করতে হবে। এখন দেখেন কি হয়, হুইচ স্টিমুলেট ভেরিয়াস স্ট্রাকচার প্রেজেন্ট ইন দ্য ব্রঙ্কিয়াল ওয়াল। তো এগুলা আবার কি করে, স্টিমুলেশন দেয়। যেমন এখানে কয়েকটা কথা আছে, একটা হচ্ছে গবলেট সেল, এটা কি করে, ইনফ্লামেশন হইলে, এখানে কিন্তু আমি বলতেছি যে ইরিটেন্টস গুলা বা ট্রিগার্স গুলা যখন ঢুকলো তখন গবলেট সেলের কাজ কি, গবলেট সেল কি করে, প্রোফিয়াস মিউকাস সিক্রেশন করবে, ঠিক আছে, প্রোফিয়াস মিউকাস হুইচ কজিং প্লাগিং দ্য এয়ারওয়ে অফ লোমেন। অর্থাৎ যখন এই প্রোফিয়াস মিউকাস সিক্রেশন হয় তখন কিন্তু এয়ারওয়ের ভিতরে কিন্তু একটা জায়গা কমে যায়, কারণ কি লেগে থাকে না এই মিউকাস গুলা। আর হচ্ছে ভ্যাগাস নার্ভ, এখানে ভ্যাগাস নার্ভের একটা কাজ আছে, সেটা হচ্ছে ব্রঙ্কোস্পাজম এন্ড নেরোইং দ্য ব্রঙ্কিয়াল লোমেন। অর্থাৎ যে ব্রঙ্কোস্পাজম, অর্থাৎ এই যে ব্রঙ্কিউলটা নেরো করে দেয়, ঠিক আছে, তো নেরো হয়ে যায়, এটা হচ্ছে ভ্যাগাস নার্ভের কাজ এই জায়গায়। আর ব্লাড ভেসেল, দেখেন ব্লাড ভেসেলটা ডায়ালেটেশন হয়ে যায়, বেসো ডায়ালেটেশন হয়ে যায় উইথ ইনক্রিজিং পারমিয়াবিলিটি এন্ড মেক মিউকোজা। আর আচ্ছা শুনেন, এই ভেসেল গুলার ভিতরে কি থাকে, হুম, যে এই থাকে না সেরাস, সেরাম থাকে না, তো এগুলা যদি বেশি ডায়ালেট হয়ে যায় সেখান থেকে আস্তে আস্তে চুষে চুষে বের হয়ে আসে। তো বের হয়ে আসলে কি হয়, এখানে মিউকোজাল ইডিমেটাস হয়ে যায়, এখান থেকে সেরাস আসলো, তারপরে ওইখানে তো আপনার কি গবলেট সেল যে মিউকাস করলো, এই সব মিলায় ওই জায়গাটা আস্তে আস্তে ওইখানে একটা মানে জায়গাটা কমায় দেয়, ঠিক আছে। তো এখানে আলটিমেটলি রেজাল্ট কি, আলটিমেটলি রেজাল্ট হচ্ছে যে আমার যে এই ব্রঙ্কিউলসটা আছে সেটা নেরু করে দেয়। তো আমি আগে বলেছি যে অ্যাজমা আর হচ্ছে অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিসটা একই রকম, পার্থক্য কি, পার্থক্য হচ্ছে যে এই অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিসটা হবে 2 বছরের কম বাচ্চাদের, আর হচ্ছে অ্যাজমাটা হবে 2 বছরের পর থেকে, 2 বছরের আগে কিন্তু অ্যাজমা হয় না, এটা মনে রাখবেন। তো এখন আমরা যে জিনিসটা পড়লাম সেটার একটা ভিডিও দেখি, ঠিক আছে, সবাই মনোযোগ সহকারে দেখবেন, এই ভিডিওটা দেখলে সব বুঝে যাবেন যে অ্যাজমাতে আসলে ঘটনাটা কি হয়। সবাই কি দেখতেছেন? হ্যাঁ। দেখেন, মনোযোগ দিয়ে দেখেন কি হয়। ধরেন এখানে অক্সিজেন ঢুকছে, কার্বন ডাই অক্সাইড বের হচ্ছে, দেখেন যে বাইরে থেকে যদি কোনো যায়, ইরিটেন্টস বা ট্রিগার্স গুলা যায়, তখন দেখেন কি হয়, ট্রিগার্স গুলা গেলে দেখবেন কি হয়।
এই যে দেখেন আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, যে এখানে যে রেসপন্স হচ্ছে, ইনফ্লামেটরি রেসপন্স হচ্ছে, তারপরে মিউকাস আস্তে আস্তে জমতেছে। দেখেন আলটিমেটলি তারপর হচ্ছে ব্রঙ্কোস্পাজম হয়ে যাচ্ছে এখন। ঠিক আছে, ব্রঙ্কোস্পাজম হয়ে যাচ্ছে। আলটিমেটলি এই ব্রঙ্কিউলটা নেরো হয়ে গেছে। ঠিক আছে, তো এই যে রাস্তাটা সংকীর্ণ হয়ে গেছে। তো এই জন্যই যে ভিতরে বাতাস ঢুকতে পারতেছে ঠিকই, কিন্তু বাইরে থেকে আসতে বাঁশির মতো শব্দ হইতেছে, এটাকে বলে হুইচ। এই যে দেখেন বাইরের স্ট্রাকচারটা কেমন কি হয়ে গেছে। ঠিক আছে, দেখতেছেন তো বাইরের স্ট্রাকচারটা কিরকম ফুলে গেছে। আচ্ছা, এখন কি অ্যাজমার প্যাথোলজিটা আপনারা বুঝতে পারছেন? ভিজিবল হয়েছে মনে হয়? কোনো কনফিউশন আছে? বুঝতে পারছি। আপনার বয়সটা পরিচিত, অন্য কেউ বলেন। অন্য কেউ বলেন, বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, বুঝতে পারছি। যে এখানে দেখা যায় আশফাক আসছে। আশফাক কি পরে আসছে নাকি জানি না। আশফাক, আপনি কি বুঝতে পেরেছেন? ভাইয়া, অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিস আর অ্যাজমার মধ্যে পার্থক্যটা মূলত সেম তো, শুধু ওইটাতে মিউকাস সিক্রেশন হবে, তাই তো? আর এইটাতে ইনফ্লামেশন। হ্যাঁ হ্যাঁ, সেমই ঘটনা, কিন্তু সেম হয়, কিন্তু আমি বলছি যে মেইন পার্থক্য একটা আছে, বয়সের পার্থক্য। ঠিক আছে, অ্যাজমা অ্যাজমা হয় 2 বছরের পরে, আর হচ্ছে অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিসটা কখন হয় সেটা হবে 2 বছরের আগে। ঠিক আছে, অর্থাৎ 2 থেকে 6 মাসে সব থেকে বেশি হয়। বুঝছেন? আরো পার্থক্য পড়বো, সামনে আসতেছে, স্লাইড আছে সামনে, আরো ইম্পর্টেন্ট কিছু মজার মজার বিষয় আছে তো। আচ্ছা, আমি এটা মানে ক্লিয়ার হয়েছে কিনা সেটা জানার জন্য কয়েকজনকে বলতেছি। আচ্ছা, মিথিলা বলেন তো আপনি বুঝতে পারছেন কিনা? এখানে নাম জি ধরে ভাইয়া। সবার নাম। আশফাক, আপনি কি বুঝতে পারছেন? আশফাক নাই। আচ্ছা, তাইয়েবা, আপনি বুঝতে পারছেন? তাইয়েবা, না বুঝলে বলবেন, হ্যাঁ, এখানে কোনো লজ্জা নাই, না বুঝলে বলবেন। অনেকের নেটওয়ার্ক প্রবলেম থাকতে পারে, যাক। এই যে দেখেন, তো এই এই জিনিসগুলো এখানে আবার বলা হয়েছে যে এটা হচ্ছে নর্মাল এয়ার ওয়ে অফ ফ্লোমেন, আর হচ্ছে নেরু হয়ে, যখন নেরু হয়ে গেছে তখন এরকম হয়ে গেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে নর্মাল, আর এটা হচ্ছে যখন নেরু হয়ে গেছে। তো সবকিছুই ভিজিবল, আসলে মুখস্থ করার কিছুই নাই, সব ভিজিবল। তো এখানে কি বলছে, আহ, এগুলা দরকার নেই, হ্যাঁ, এগুলো একটু কঠিন ব্যাপার, তো সহজ করে পড়বো আমরা। এবার হচ্ছে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, যে আপনার কাছে রোগী কি নিয়ে আসবে। সিমটমস, দুইটা কথা, একটা হচ্ছে সিমটমস আর একটা হচ্ছে সাইন। সিমটম কি, রোগীর যেটা বলবে, আর সাইন বা রোগীর গার্ডিয়ান যেটা বলবে, আর সাইনটা কি, সাইনটা হচ্ছে যেটা আমরা পরীক্ষা করে পাবো, ডাক্তার নিজে যেটা দেখবে। আচ্ছা, এবার হচ্ছে রিকারেন্ট কফ থাকবে, হ্যাঁ, ঘন ঘন কাশি থাকবে, আর নকচার্নাল এপিসোডিক কফ, অর্থাৎ রাতের বেলা তার, হ্যাঁ, রাতের একটা নির্দিষ্ট সময় তার কফ বাড়তে পারে, নকচার্নাল। আর হচ্ছে ব্রেথলেসনেস, অর্থাৎ তার শ্বাস বন্ধ হয়ে যেতে পারে, অথবা শর্টনেস অফ ব্রেথ হতে পারে। একই কথাবার্তা আসতেছে দুইটার মধ্যে। চেস্ট টাইটনেস, তো এটা তো 2 বছরের কমে বাচ্চারা বলতেই পারবে না। ঠিক আছে, যে চেস্ট টাইটনেট হইতেছে, তো এটা হচ্ছে ওল্ডার চিলড্রেন, যারা একটু বয়স্ক তারা বলতে পারবে। হুইচ থাকবে, এটা হচ্ছে অ্যাডভান্স অ্যাজমা, যখন অ্যাজমাটা একটু অ্যাডভান্স, অর্থাৎ এটা মানে ক্রনিক্যালি বা এরকম হয় তখন। অর ইন অ্যাকিউট এক্সাসারবেশন, অর্থাৎ হঠাৎ করে যখন বেড়ে যায় তখনও এই হুইস সাউন্ডটা পাওয়া যেতে পারে। হুইসটা আপনারা শুনবেন একটু পরেই। এবার হচ্ছে জেনারেল এক্সামিনেশন, যে আমরা জেনারেল এক্সামিনেশন কি পাবো, ডিজনিক পাবো, অর্থাৎ তার শ্বাসকষ্ট থাকবে। ফ্লারিং অফ অ্যালানাজি, তার নাকের পাতাটা কি হবে, নাকের পাতাটা এরকম ওঠানামা করবে। তারপর হচ্ছে প্রমিনেন্ট অ্যাক্সেসরি মাসেলস অফ রেসপিরেশন, আপনারা ফিজিওলজিতে পড়ছেন যে কি কি রেসপিরেটরি মাসেল আছে, সেখানে আমার বলার দরকার নেই এখানে, তো ওই মাসেলগুলো প্রমিনেন্ট হয়ে যায়। আর হচ্ছে ইয়ার হাঙ্গার, এখানে কার্বোভেজের একটা সিমটম আছে, সে বাতাস, মনে হয় যে বাতাস খাইতে চায়, মুখে বাতাস চায়, তো ইয়ার হাঙ্গার হবে। তো এখানে আমরা কিন্তু কার্বোভেজ অ্যাপ্লাই করতেও পারি। হ্যাঁ, অনেক মেডিসিন আসতে পারে, জাস্ট এটা বললাম। ইয়ার হাঙ্গার, সায়ানোসিস থাকবে, তো সায়ানোসিস কি অলরেডি বলে ফেলছি। তারপর হচ্ছে অল্টার্ড সেন্সোরিয়াম, যখন একদম বেশি হয়ে যায় তখন কিন্তু পেশেন্ট ড্রোজি হয়ে যায়। ড্রোজি কথাটা মানে হচ্ছে একদম, হ্যাঁ, খুব খারাপ অবস্থা, অর্থাৎ ব্রেনে তার অক্সিজেন লেভেলটা কমে যাচ্ছে, তো এটা একটা মারাত্মক অবস্থা। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে এক্সামিনেশন অফ চেস্ট।
চেস্ট এক্সামিনেশন কিভাবে হয় সামনে দেখব। তো এই একই কথা, ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অস্কালটেশন, 4টা ধাপ। তো ইন্সপেকশন হচ্ছে যে চোখে কি দেখবো, অর্থাৎ টাকিপনিয়া পাওয়া যাবে। টাকিপনিয়া মানে কি, তার ব্রেথ, যে ব্রেথ নর্মাল ব্রেথ আছে সেটা থেকে বেশি পাওয়া যাবে, ঠিক আছে, এটা হচ্ছে টাকিপনিয়া। আচ্ছা, তারপর হচ্ছে হাইপার ইনফ্লাটেড চেস্ট, যেটা আগেও বলছি যে চেস্টটা ফুলে যাবে। তারপর হচ্ছে প্রেজেন্স অফ সুপ্রাস্টার্নাল, অর্থাৎ স্টার্নামের উপরে, তারপর হচ্ছে সাবকোস্টাল, রিপসের নিচে, এন্ড ইন্টারকোস্টাল, যে বুকের খাঁচার যে মাঝখানে আছে ইন্টারকোস্টাল, এই সবগুলা জায়গায় ডেবে যাবে, অর্থাৎ ডিপ্রেশন হয়ে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে পালপেশন, যে পালপেট করে কি পাবো, রিডিউসড চেস্ট এক্সপেন্সিবিলিটি, হ্যাঁ, আর সেন্ট্রাল ট্রাকিয়া, অর্থাৎ তার যে চেস্টটা যে ওঠানামা করতো সেই এক্সপেন্সিবিলিটিটা কম থাকবে চেস্ট এক্সামিনেশন করলে, বা পাওয়া যাবে। আর পারকাশন, পারকাশন কিভাবে করে দেখাবো। এবার হচ্ছে হাইপার রেজোনেন্ট, অর্থাৎ অনেক শব্দ হবে, কারণ কি ভিতরে তো বাতাস থাকবে, ঠিক আছে। এবার হচ্ছে অস্কালটেশন, হ্যাঁ, অস্কালটেশন হচ্ছে যেটা স্টেথোস্কোপ দিয়ে শুনে বেসিকুলার বেস সাউন্ড, এটা শোনাবো উইথ প্রলং এক্সপিরেশন। দেখেন এটার মধ্যে আর অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিস সেম, কয়েকটা পার্থক্য আমরা আসতেছি সামনে। তো এখানে যেহেতু চেস্ট এক্সামিনেশনের কথা আসছে, আপনারা কি চেস্ট এক্সামিনেশন দেখতে চান না বলেন তো একজন? তামান্না, আপনি কি দেখতে চান চেস্ট এক্সামিনেশনটা কিভাবে করতে হয়? জি ভাই, দেখতে চাই। আপনারা কি ঘুমাইতেছেন? যারা ঘুমান তারা কি বলেন বলেন তো? জি ভাইয়া, দেখান। আচ্ছা, ঠিক আছে, একটু ধৈর্য সহকারে দেখবেন, তাইলে সব বুঝে যাবেন। আমি Examination of the lungs is best performed with the patient sitting down and the upper body undressed. এটা হচ্ছে Inspection can already yield signs for pulmonary conditions, such as a barrel chest caused by emphysema. Additional diagnostic clues include an altered respiratory rate, an imbalance between inspiration and expiration, or signs of dyspnea, such as intercostal retractions or a notable use of the accessory muscles of respiration. ইন্সপেকশন গেল, ঠিক আছে, ইন্সপেকশন। Now begins the percussion of the lungs. দেখেন এখন পারকাশন কিভাবে করতে হয়, সবাই মনোযোগ সহকারে দেখেন। Places one middle finger firmly on the patient's chest and strikes it with the middle finger of the other hand. আচ্ছা, এখন বলছিলাম Physiologically, air-filled pulmonary tissue should produce a resonant sound. এটা কিন্তু সামনের দিকেও করা হয়। At the level of the lungs, auscultation produces a dull sound. এটা হচ্ছে গেল কি, পারকাশন গেল। এবার দেখেন Percussion of the lungs is always performed on both sides and should follow a predetermined pattern. The examination usually starts cranially, about a hand's breadth lateral to the spine, and then moves caudally, alternating between both sides. In the lower thoracic area, percussion is also conducted from medial to lateral. Dullness to percussion may indicate effusion, for example. In contrast, hyporesonance results in emphysema or pneumothorax. দেখছেন পারকাশনটা দেখতেছেন সবাই? আচ্ছা, এবার The ability of the lungs is best assessed by first determining the transition from resonance to dullness on complete exhalation, which corresponds to the inferior part of deflated lungs. Percussion is then repeated on maximum inspiration to find the border on lungs are inflated. The distance between both borders determines pulmonary respiratory ability. এ দেখেন লাঞ্চটা কিন্তু বড় হয়ে গেছে, এটা দেখাইছে। Unilateral dullness to percussion should always be compared to the other side to confirm the finding. Pleural effusion typically presents as dullness that rises from medial. আচ্ছা, এখানে ব্যাখ্যার দরকার নাই, আমরা জাস্ট Expansion of the thorax. কিভাবে কি করে ঠিক আছে। During এই যে exhalation, এটা পালপেশন, places both hands on the lateral thorax and applies এটা হচ্ছে দেখেন পালপেশন করতেছে, দেখেন ভালোভাবে দেখেন, ওই সাউন্ড শোনার দরকার নাই, আপনারা শুধু আমার কথাটা শুনেন। এই যে পালপেশন করতেছে, অর্থাৎ হাত দিয়ে দেখতেছে, যেটা এটা
এই যে পালপেশন, কি হলো? হ্যালো, হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ, দুঃখিত, আসলে এরকম হওয়ার কথা না, হয়ে গেছে। Example. তো পাল্প দেখেন পালপেশন, আমি একটু দ্রুত যাই। এটা আচ্ছা, এখন দেখেন অস্কালটেশন। তো এগুলা জাস্ট আমি দেখানোর জন্যই বলতেছি। তো আসলে এগুলা তো পেশেন্ট ডিল করবেন, তখন বুঝতে পারবেন। এভাবে তো জাস্ট দেখে রাখা, এটা হচ্ছে অস্কালটেশন করতেছে, ঠিক আছে? এই তো অস্কালটেশন যেটা শুনতেছে। তো 3টা গেল, 4টা গেল, ইন্সপেকশন গেল, তারপর হচ্ছে পারকাশন, পালপেশন, এবার হচ্ছে অস্কালটেশন। তো আশা করি এই 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 যে অস্কালটেশন করতেছে, এটা হচ্ছে অস্কালটেশন। এই তো দেখেন, এটা কি, এখানে হচ্ছে বেসিকুলার যে সাউন্ডটা আছে সেটা শোনার জন্য, অর্থাৎ এখানে বেসিকুলার সাউন্ডটা শোনা যায়। আচ্ছা, ধন্যবাদ এটা শোনার জন্য। এবার হচ্ছে ডায়াগনোসিস। হ্যাঁ, যে আমরা কিভাবে, তো আপনারা দেখছেন তো নাকি পুরোটা ইয়াটা দেখছেন না? হ্যালো, সবাই এত ভদ্র, কেউ কথা বলতে চায় না। আচ্ছা, এবার হচ্ছে ডায়াগনোসিস। আমাকে যদি না শুনতে পান একটু কনফার্ম করেন, তাহলে আমি দেখে নেব। আচ্ছা, ডায়াগনোসিসটা কিভাবে করব? একটা হচ্ছে ক্লিনিক্যাল এভিডেন্স, অর্থাৎ আমরা চোখে দেখে যেটা করব। রিকারেন্ট কফ থাকবে, ব্রেথলেসনেস থাকবে, আর হচ্ছে হুইস থাকবে, ঠিক আছে? এবার হচ্ছে প্রেজেন্স অফ কোএক্সিস্টিং অ্যাটোপিক ম্যানিফেস্টেশন, অর্থাৎ অ্যালার্জিক কিছু ম্যানিফেস্টেশন থাকবে। যেহেতু আমি বলছি যে অ্যাজমাটা মূলত অ্যালার্জিক ম্যানিফেস্টেশনেই, ঠিক আছে? তো অ্যালার্জিক রাইনাইটিস থাকবে, অ্যালার্জিক কনজাংটিভাইটিস থাকবে, একজিমা থাকবে, এগুলো থাকতে পারে আর কি। হিস্ট্রি অফ অ্যাজমা, দেখেন যার অ্যাজমা হয় তার কিন্তু ফ্যামিলিতে অ্যাজমার হিস্ট্রি থাকতে পারে, ঠিক আছে? তার এজন্য আমরা ফ্যামিলি হিস্ট্রিটা নিয়ে থাকি। তারপর হচ্ছে ড্রামাটিক রিলিফ অফ অ্যাজমা সিমটমস বাই সালবিটামল অ্যান্ড স্টেরয়েড, অর্থাৎ যে স্টেরয়েড অথবা যে লেবুনাইজার দিয়ে থাকে সেগুলার দিলে কিছুটা ভালো ফিল করে, কিন্তু নিউমোনিয়াতে কিন্তু সেগুলা দিয়ে লাভ হয় না, ঠিক আছে? এটা একটা পার্থক্য, যে সালবিটামল অথবা এই লেবুনাইজার অথবা আপনি যে যেটাই দেন, ঠিক আছে, অর্থাৎ ব্রঙ্কোডায়ালেটরের জন্য, কিন্তু সেটা নিউমোনিয়াতে কিন্তু কাজ করবে না। নিউমোনিয়াতে কিন্তু অলরেডি আপনার এই কি বলে, যে এই অ্যালভিওলাস গুলা সেখানে সমস্যা হয়েছে, ঠিক আছে? সেজন্য কোনো কাজ করবে না। আচ্ছা, এবার হচ্ছে ল্যাবরেটরি সাপোর্টস, যে আপনি কি এক্স-রে যদি দেন তাহলে কি পাবেন? একই পাবেন, ওইটার মতোই হাইপার ট্রান্সলুসেন্ট ব্ল্যাকিশ লাংস ফিল পাবেন, আর হাইপার ইনফ্লেটেড লাংস, অর্থাৎ চেস্টটা বড় হয়ে যাবে, রিবস গুলা সোজা সোজা দেখা যাবে, আর হাড়টা চাপে একটু, হ্যাঁ, টিউবুল আকার হয়ে যাবে, টিউবুলার। দেখেন এটা হচ্ছে যে এই, হ্যাঁ, এক্স-রে করলে কিরকম পাওয়া যাবে। তো এটা হচ্ছে এক্স-রে। আচ্ছা, এবার হচ্ছে ব্লাডের যদি আপনি দেন, ব্লাডের সিবিসি দেন, কমপ্লিট ব্লাড কাউন্ট, তাহলে কি পাবেন? ইউসিনোফিলিয়া, অর্থাৎ ইউসিনোফিল লেভেলটা বেশি পাওয়া যাবে, ঠিক আছে? আর হচ্ছে দেখেন এটা আইজিই লেভেল বেশি পাওয়া যাবে, কারণ হচ্ছে এটা অ্যালার্জির একটা আইজিই, এটা অ্যালার্জিক, হ্যাঁ, রিঅ্যাকশনের একটা
তো এই আইজিই অ্যান্টিবডিটা পাওয়া যাবে, আইজিই, ঠিক আছে? তো এখানে আরো কথা আছে, সব আসলে জানা দরকার নাই। স্পুটাম এক্সামিনেশন দিতে পারেন সেখানে, হ্যাঁ। স্পুটাম মানে কি, যে কফ আমরা বাংলায় যেটা বলি সেটা স্পুটাম বলে আসলে সেটাকে। কফ মানে কাশি, তো এই স্পুটামটা হচ্ছে, স্পুটাম এক্সামিনেশন করলে ইউসিনোফিল লেভেলটা বেশি পাওয়া যাবে। আচ্ছা, তারপর হচ্ছে আদার কিছু আছে। এবার হচ্ছে ক্লাসিফিকেশন এন্ড টাইপস অফ এজমা। অনেকগুলা ক্লাসিফিকেশন আছে, একটাও মুখস্থ করবেন না দয়া করে। তো নামগুলা জেনে রাখেন। ইন্টারমিটেন্ট এজমা, ইন্টারমিটেন্ট এজমা, তারপর হচ্ছে পারসিস্টেন্ট এজমা, স্পেশাল ভেরিয়েন্ট এজমা, এগুলা। তো এখানে দেখেন, এখানে আরো কিছু স্পেশাল ভেরিয়েন্ট এজমা দেওয়া আছে। একটা হচ্ছে কয়েকটা গ্রুপ করছে দেখেন। একটা হচ্ছে সিজনাল এজমা, যে যে কোনো একটা সময়ে তার এজমা হয়। তারপর হচ্ছে এক্সারসাইজ, একটু পরিশ্রম করলে তার এজমা হয়। ড্রাগ ইনডিউস এজমা, বা কোনো ড্রাগস নেওয়ার কারণে, যেমন নন স্টেরয়েডাল দেখাইছি, সেই ড্রাগ নেওয়ার কারণে হতে পারে। কফ ভেরিয়েন্ট এজমা, ঠিক আছে? তারপর হচ্ছে অকুপেশন, যেমন কোনো কোনো পেশা আছে, যে পেশার কারণেও অ্যাজমাটা হয়। আচ্ছা, তারপর হচ্ছে এনি অফ অ্যাবভ টাইপস মে হ্যাভ অ্যাকিউট এক্সাজারবেশন এন্ড পেশেন্ট মে প্রেজেন্ট উইথ, অর্থাৎ উপরের যে কোনো একটা হঠাৎ করে বেড়ে যেতে পারে। তো সেই বেড়ে গেলে কি কি সমস্যা থাকে? সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস, খুব তার শ্বাসকষ্ট হয়। তারপর হচ্ছে ওয়াইড স্প্রেড হুইস, এবং বাঁশির মতো শব্দ শোনাই যাবে। তারপর হচ্ছে ইনএবিলিটি টু ড্রিঙ্ক অর টক, সে কোনো কিছু পান করতে পারবে না, কথা বলতে পারবে না, এরকমও হয়ে যেতে পারে। তারপর হচ্ছে অল্টার সেন্সোরিয়াম, অর্থাৎ সে একদম লেথিয়ে যাবে, ঠিক আছে? লেথার্জিক হয়ে যেতে পারে। তার মানে হচ্ছে কি, তার ব্রেনে অক্সিজেন লেভেলটা কমে যেতে যাচ্ছে আর কি। তারপর হচ্ছে সেন্ট্রাল সায়ানোসিস পাওয়া যাবে। অক্সিজেন স্যাচুরেশন 95% এর কমে যাবে। তো এগুলা। তারপরে হচ্ছে যদি এক্সট্রিম কেস হয়, তার থেকেও বেশি হয়ে যায়, পেশেন্টস মে হ্যাভ লাইফ থ্রেটেনিং। দেখেন, এই অবস্থায় গেলে কিন্তু পেশেন্ট বাঁচানো খুব কষ্টকর। প্রোফাউন্ড এক্সাশন, পেশেন্ট একদম মরার মতো হয়ে গেছে, এক্সাশন, হ্যাঁ, একদম তার দলেও কোনো খোঁজ খবর নেই, এরকম সাইলেন্ট চেস্ট, তার বুকটা যে উঠানামা করার কথা কিছুই করতেছে না। তারপর হচ্ছে ব্রাডিকার্ডিয়া, তার পালস রেটটা বেড়ে গেছে, ঠিক আছে, সরি কমে গেছে। তারপর হচ্ছে হাইপোটেনশন, তার প্রেসার কমে গেছে, এগুলা। আচ্ছা, তো আমাদের পড়াশোনা প্রায় শেষের দিকে। তো এখন আপনারা যারা হেডফোন কানে দেন নাই, দয়া করে হেডফোনটা কানে দেন। এখন হচ্ছে আপনারা সবগুলা লাঞ্চ সাউন্ড যেগুলা বলা হয়েছিল শুনেন। যদি লাঞ্চে পানি থাকে তখন এরকম শব্দ হয়। ক্রিপিটেশনের এরকম শব্দ। দেখেন, বুদবুদের শব্দ। যখন ব্রেথ সাউন্ড পাওয়া যাবে না, একদম সাইলেন্ট, ডেমিনিস্ট হয়ে যায় একদম। এই যে বাঁশির মতো শব্দ, হুইজিং।
এই যে রংকাই যখন স্টেথোস্কোপ দিয়ে শুনবো। এই যে স্ট্রাইডর বলছিলাম প্রথম দিকে, এই স্ট্রাইডর। এটা হচ্ছে নর্মাল ব্রেথ সাউন্ড, বেসিকুলার। তো আপনারা কি সবগুলা সাউন্ড শুনছেন? হ্যালো, হ্যালো, আমার কথা হ্যাঁ কি? জি, আমি শুনতে পাইছি সবগুলো সাউন্ড, ট্রাইডর থেকে শুরু করে উইজিং হ্যাঁ, সবগুলো আমি স্পষ্ট স্ট্রাইডর, শুনতে পাইছি। হুইজিং, বেসিকুলার, এগুলা এগুলা বললাম কেন, সামনে পার্থক্য পড়বো সেজন্য, যে এগুলা সবগুলা লাগবে আমার। এটা হচ্ছে আজকের আমাদের ক্লাসের শেষ স্লাইড। তো দেখেন, ডিফারেন্স করব বা পার্থক্য করব কিভাবে, দেখেন সবাই একটু কান সজাগ করে শুনেন। আচ্ছা, তো ব্রঙ্কিওলাইটিসটা বললাম হচ্ছে এটা 2 বছরের কম হয়, পিক 2 to 6 মান্থ, অর্থাৎ পিক মানে হচ্ছে সর্বোচ্চ হয় বা সব থেকে বেশি হয়ে থাকে 2 থেকে 6 মাসের বাচ্চাদের। নিউমোনিয়া হয় এনি এজ। আচ্ছা, অ্যাজমাটা দেখেন ইউজুয়ালি আফটার 2 ইয়ার। তো এখানে ব্রঙ্কিওলাইটিস এবং অ্যাজমার মধ্যে পার্থক্য অলরেডি হয়ে গেছে। তারপরে দেখেন রানি নোজ, অর্থাৎ নাক থেকে পানি পড়া এই ব্রঙ্কিওলাইটিসে থাকে। আর নিউমোনিয়াতে কিন্তু নাক থেকে পানি পড়ে না, অ্যাবসেন্ট থাকে, ইউজুয়ালি সচরাচর অ্যাবসেন্ট থাকে, ঠিক আছে, সচরাচর অ্যাবসেন্ট থাকে। মে বি প্রেজেন্ট, অ্যাজমাতে মে বি প্রেজেন্ট, থাকতেও পারে, ঠিক আছে। আর ব্রঙ্কিওলাইটিসে প্রেজেন্ট থাকবেই, কারণ ভাইরাল ইনফেকশন, যে কোনো যদি ভাইরাস ঢুকে শরীরের মধ্যে নাক চোখ দিয়ে পানি পড়ে, কিন্তু ব্যাকটেরিয়া দিয়ে, দেখেন নিউমোনিয়া কিন্তু মূলত ব্যাকটেরিয়া দিয়ে হয়ে থাকে, সেজন্য কিন্তু এই নাক চোখ দিয়ে পানি কম পড়ে বা পড়ে না। আর কিন্তু ভাইরাস ইনফেকশন হইলেই নাক চোখ দিয়ে পানি পড়ে বেশি। এবার হচ্ছে হুইচ, যে সাউন্ডটা একটু আগে শুনলেন আপনারা, এই হুইচ সাউন্ডটা প্রেজেন্ট থাকে, অ্যাজমাতেও থাকে, ব্রঙ্কিওলাইটিসেও থাকে, কিন্তু নিউমোনিয়াতে কিন্তু অ্যাবসেন্ট থাকে। দেখেন নিউমোনিয়া পার্থক্য হয়ে গেছে না, এই নিউমোনিয়াতে অ্যাবসেন্ট থাকে, হুইজিং সাউন্ডটা থাকবে না, কারণ এটার সমস্যা হচ্ছে আপনার অ্যালভিউল আছে, ঠিক আছে। আর এগুলা হচ্ছে ইয়ার টিউব, অর্থাৎ যে ব্রঙ্কিউসের সমস্যা, সেজন্য এই শব্দটা পাওয়া যাবে। এবার হচ্ছে টেম্পারেচার, টেম্পারেচারটা কি লো গ্রেড, এখানে তাপমাত্রা কম থাকবে। আর হচ্ছে মডারেট টু হাই, এটা মডারেট থেকে হাই থাকতে পারে, ইউজুয়ালি অ্যাবসেন্ট। দেখেন অ্যাজমাতে কিন্তু জ্বর থাকে না, ইউজুয়ালি থাকে না, ঠিক আছে, অ্যাজমাতে ইউজুয়ালি থাকে না। এবার হচ্ছে ক্র্যাকেলস, যে ক্র্যাকেলস হচ্ছে যে আপনারা বুদবুদ শব্দ বা ক্রিপিটেশন যেটা শুনলেন, ব্রঙ্কিউলসে পাওয়া যেতে পারে অল্প। তো কিন্তু নিউমোনিয়াতে এই ক্রিপিটেশনের শব্দটা একদম বেশি পাওয়া যায়, বা ক্র্যাকেলসটা বেশি পাওয়া যায়। দেখেন এখানে কিন্তু হুইজ নাই, কিন্তু ক্র্যাকেলস। কারণ কি, এই যে অ্যালভিউলাসে পানি জমছে, সে পানির শব্দটা বুদবুদ বুদবুদ শব্দ শোনা যাবে। আচ্ছা, কারণ হচ্ছে কি, পানির মধ্যে ওই যে আপনি ফু দিচ্ছেন, অর্থাৎ অক্সিজেন নিচ্ছেন, মানে কি আপনার অক্সিজেন বাতাস নিচ্ছেন না, বাতাসটা ওই পানি অ্যালভিউলাসে গিয়া একটা ফুয়ের মতো হয়, বা বাতাস যায়, সেখানে বুদবুদ শব্দ হয়। দেখবেন এক গ্লাস পানিতে অল্প পানি নিয়ে আপনি যদি ভালো করে ফু দেন বা একটা পাইপ নিয়ে ফু দেন, বুদবুদ বুদবুদ হবে, সেই ফুয়ের মতোই হচ্ছে নিউমোনিয়া। আচ্ছা, বুঝতে পারছেন আশা করি। এবার হচ্ছে রংকাই, যেটা স্টেথোস্কোপ দিয়ে শুনি, ব্রঙ্কিওসে প্রেজেন্ট থাকে, এটাতেও প্রেজেন্ট থাকে। নিউমোনিয়া, তো নিউমোনিয়াতে খুব একটা থাকে না বললেও চলে, বা অল্প থাকে। আচ্ছা, এবার হচ্ছে ব্রঙ্কোডায়ালেটর, এটা একটা অনেক বড় পার্থক্য। ব্রঙ্কোডায়ালেটরে হচ্ছে ভেরিয়েবল, এটা ডিপেন্ড করে, করতেও পারে ভালো, নাও হইতে পারে, এরকম ভেরিয়েবল। এজমাতে ব্রঙ্কোডায়ালেটর দিলে ভালো কাজ করে, দেখেন পার্থক্য কিন্তু হয়ে যাচ্ছে। আর নিউমোনিয়াতে কোনো
ব্রঙ্কোডায়ালেটর কাজ করে না বা এখানে দরকার নাই। ডব্লিউবিসি কাউন্টটা এখানে কি হয়, নর্মাল থাকে ব্রঙ্কিও ইয়াতে, ডব্লিউবিসি কাউন্টটা নর্মাল থাকে। আচ্ছা, এখানে একটা কথা আছে, যেহেতু ব্রঙ্কিওলাইটিসটা হয় ভাইরাস দিয়ে, সেহেতু এখানে কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক কাজ করবে না। আপনারা যদি ব্রঙ্কিওলাইটিসের পেশেন্ট দেখেন, অ্যাডভাইস করবেন কি যে এখানে বুঝাবেন যে এখানে কিন্তু তার কাজ করবে না, কারণ এটা ভাইরাস দিয়ে হয়েছে। আর ভাইরাস দিয়ে কোনো রোগ হইলে সেখানে অ্যান্টিবায়োটিক কাজ করে না, কারণ সেটা ব্যাকটেরিয়ার বিরুদ্ধেই তৈরি করা হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে এটা গেল। আর এখানে কি হয়, নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস, নিউট্রোফিলটা বেড়ে যায় এই নিউমোনিয়াতে। আর হচ্ছে নর্মাল থাকে অ্যাজমাতে, ঠিক আছে। ডব্লিউবিসিটা এক্স-রে দেখেন, এক্স-রে কিন্তু এই ব্রঙ্কিওলাইটিস আর হচ্ছে অ্যাজমাতে একই একই, কিন্তু এই যে নিউমোনিয়াতে আজকে যারা একজন উত্তর দিয়েছেন, নামটা আমার খেয়াল নাই, যে কনসোলিডেশনের কথা বলেছেন, অথবা হ্যাঁ পেচি অপাসিটি, যে সাদা কালো কনসোলিডেশনটা হয়ে যায়। এই যে সলিড একটা দেখাইছিলাম বা সেমি সলিড। তো এই দেখেন, এখানে একটা বড় পার্থক্য যে এই কনসোলিডেশন থাকে এই নিউমোনিয়াতে। তো অনেক পার্থক্য হয়ে গেল, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন, না বুঝলে ইনশাল্লাহ পরে বলবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। থ্যাংক ইউ সো মাচ অনেক সময় দেওয়ার জন্য। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। হ্যালো, ভাইয়া আমি তো শুরু থেকে দেখি নাই তো, দেখতে হবে আর কি ভিডিওটা।